দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন সিএসআরএম মুক্তবাকে রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। আজ আয়োজনের শুরুতে দিনের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। রেড জোন নিয়ে জনমনে বিভ্রান্তি কাটেনি, সময়ের সাথে দূর হবে সংশয়, দাবি সেতুমন্ত্রী। লকডাউনেও পূর্ব রাজাবাজারে বেড়েছে সংক্রমণ। করোনায় ডেক্সামেথাসন কেনার হিড়িক, বেপরোয়া ব্যবহার না করার পরামর্শ। গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়, বঙ্গবন্ধু মেডিকেলের গবেষণা। বিভিন্ন ধরনের অশোভন উক্তি আমরা মনে করি সুস্থ গবেষণার ক্ষেত্রে এটা শোভন না। রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক মৃত্যুতে তোলপাড়, খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ডাক্তাররা। প্রথমবার একদিনে শনাক্ত 4000 করোনা আক্রান্ত, বাণিজ্য মন্ত্রী। রাজধানীতে গত মাসে 3 গুণ দাফন। রক্তাক্ত লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের সামরিক মহড়া, সমুচিত জবাবের হুঁশিয়ারি ভারতের। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाए। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। আমাদের আজকের আয়োজন সাজিয়েছি মূলত সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে। সাম্প্রতিক ঘটনাবলীতে নিঃসন্দেহে চলে আসবে খুব স্বাভাবিকভাবেই করোনার বিষয়টি। গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং বলছে, তাতে করে একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের হার আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ 4000 সংক্রমণ গত 24 ঘন্টায় পেয়েছি। মৃত্যুর যে সংখ্যা এবং মোট আক্রান্তের সংখ্যা আগামীকাল অন্তত যে রিপোর্ট যাচ্ছে প্রায় 1 লাখ ছুঁই করছে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। এবং সেই সাথে আপনারা নিশ্চয়ই জেনেছেন, গতকালকে গণমাধ্যমে রিপোর্টে দেখেছেন আপনারা, লাদাখ সীমান্তে ভারত এবং চীনের মধ্যে যে উত্তেজনা। দুই মিডিয়ায় এক এক রকম দাবি করছে যে ভারতের 20 জন জওয়ান শহীদ হয়েছেন, তাদের মধ্যে অফিসার ছিলেন। ভারত আবার ইন্টেলিজেন্সের বরাত দিয়ে গণমাধ্যম থেকে দাবি করা হচ্ছে যে চায়নার অন্তত 43 জন বা 40 জনের উপরে সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বা যারা সৈনিক রয়েছিলেন তাদেরকে তারা হত্যা করেছেন, এমনটি এরকম একটা উত্তেজনা রয়েছে। সেই বিষয়টিও আলোচনায় আসতে চাই, কেননা বাংলাদেশের দুইটা রাষ্ট্রই হচ্ছে বাংলাদেশের সাথে তাদের একটা বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে এবং আমরাও তাদের সাথে তাল মিলিয়ে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চালিয়ে যাচ্ছি। সব বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসার চেষ্টা করব। তবে রেড জোন নিয়ে যে বিভ্রান্তি কাটেনি, সেই বিষয়টি বরাবরই কথা হচ্ছে এখনো। কিভাবে রেড জোন হবে এবং রেড জোনের যে এলাকা পূর্ব রাজাবাজার, আমরা দেখেছি 8 দিন অতিক্রম করার পরও এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে সেটা ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা। কেননা আমরা দেখেছি যে এই 8 দিন পরও সংক্রমণের হার অন্তত পূর্ব রাজাবাজারে বেড়েছে এবং বাড়ছে। একটা প্রতিবেদন আছে করোনা বিষয় নিয়ে, সেইটা এবং রেড জোনের যে ইস্যুটা বললাম, একটু দেখে আসি, আলোচনায় যাব, প্রতিবেদন দেখব। গত কয়েকদিন ধরে সারা দেশে আলোচনার বড় উপলক্ষ রেড জোন আর লকডাউন। সংক্রমণের হার অনুযায়ী দেশকে 3 রঙে অর্থাৎ রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা নিয়ে সংশয় মানুষ। যদিও রাজধানীর যেসব এলাকার প্রবেশমুখে গেট আছে সেগুলো মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ, এতে স্বস্তিতে এলাকাবাসী। এই গেটটা বন্ধ হওয়াতে অনেক উপকার হয়েছে, যার জন্য করোনা প্রবেশ করতে পারে নাই। যাইতে পারতেছে না, বাজার সদা করতে পারছেন না, খাওয়ান সব দিক দিয়ে কষ্ট হইতেছে। আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় না বা এই ব্যাপারে আমরা জানি না কিছু, আমাদের এখানে লকডাউন আছে কিনা। এমন পরিস্থিতিতে পরীক্ষামূলক লকডাউন এলাকা পূর্ব রাজাবাজার পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। মন্ত্রী জানান, সমন্বিত সভার মাধ্যমে সিদ্ধান্ত হবে রেড জোন নিয়ে, আর তা হলেই বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন। আজকে আমরা মিটিং করব, তো সেই মিটিং এর পরে আমরা চূড়ান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দায়িত্বটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় করছেন। তো আমরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোকে। এত ফাইন টিউনিং তাদের কাছে কিন্তু নেই এখন পর্যন্ত, এই জন্যই তারা সময় চাচ্ছে। আমরা বিশ্বাস করি যে আজকের থেকে তারা আমাদের দেওয়া শুরু করবে এবং আমি পর্যায়ক্রমে, একসাথে কিন্তু আমি সব জায়গায় কিন্তু করবো না, পর্যায়ক্রমে করব। যদিও লকডাউন কার্যকর হবার 8 দিন পর সংক্রমণ বেড়েছে পূর্ব রাজাবাজারে।
আগে ছিল ৩৯ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। পরীক্ষা করা হয়েছে ১৩২ জনের। লকডাউন বিভ্রান্তি নিয়ে সেতুমন্ত্রী আর তথ্যমন্ত্রী জানিয়েছেন সময়ের সাথে দূর হবে মানুষের সংশয়। এলাকা চিহ্নিত হয়েছে, উচ্চ সংক্রমিত এলাকা, মধ্যম সংক্রমিত এলাকা, কম সংক্রমিত এলাকা কিংবা একেবারেই সংক্রমণ হয়নি এমন এলাকা। কিন্তু তাই বলে এই সমস্ত জায়গায় লকডাউন অফিসিয়ালি এখনো ঘোষণা করা হয়নি। ম্যাপিংয়ের মাধ্যমে রেড, ইয়েলো এবং গ্রিন জোন করতে যাচ্ছে। সঠিক সমন্বয়ের উপর নির্ভর করবে কার্যকর ফল। স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ডিএমপি সহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষের মাঝে সুসমন্বয় গড়ে তুলতে হবে। শতাধিক দিন পার করেও বাংলাদেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। আমরা প্রতিবেদন দেখে আসলাম। করোনা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই, তবে আগে পরিচয় পর্ব সেরে নিতে চাই। আমাদের সাথে তিনজন বিজ্ঞ অতিথি রয়েছেন যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজ যুক্ত রয়েছেন মুন্সি ফয়েজ আহমদ, চেয়ারম্যান BIISS এবং তিনি সাবেক রাষ্ট্রদূত। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, সাবেক উপাচার্য BSMMU, এবং সেই সাথে জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, আপনার কাছেই প্রথমে আসতে চাই। মূলত করোনা বিষয় নিয়েই প্রশ্নটি রাখবো। সেই সাথে একটি বিষয় নিশ্চয়ই আপনার নজর এড়ায়নি, ডেক্সামেথাসোন। যুক্তরাজ্যের একদল গবেষক দল বলছে যে সেটার একটা সফল পরীক্ষা করা যেতে পারে। এরকম একটা ঘোষণা আসার পর আমাদের ফার্মেসিগুলোতে অন্তত দেখতে পেয়েছি আমরা মোটামুটি যে ভিড় পড়ে গেছে এই ওষুধ নেয়ার জন্য। আমরা করোনার সময় শুরু থেকে যদি এখন পর্যন্ত দেখি যে কোনো ওষুধের নাম শোনা মাত্র বা গবেষণায় এখন পর্যন্ত ট্রায়াল পর্যায়ে আছে, জানা মাত্রই ফার্মেসিতে গিয়ে একটা হিড়িক পড়ে গেছে এই ওষুধ বাসায় গিয়ে জমা করবে বা সংগ্রহ করার ক্ষেত্রে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এরকম একটা আমরা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। একটু জানাবেন, আপনি একজন ডাক্তার, আপনার কাছ থেকে একটু দর্শকদের জানিয়ে দিতে চাই যে সমস্যাটা কোথায়, কেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন ওষুধ কেনা সম্ভব না বা উচিত না। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, ডেক্সামেথাসোন কোনো নতুন ঔষধ নয়, এটি পুরনো ঔষধ। সারা বিশ্ব জুড়ে ডেক্সামেথাসোন চলছে। এটি একটা স্টেরয়েড, এটি জীবন রক্ষাকারী ঔষধ। ইতিপূর্বেই দশকের পর দশক যাবত এটি চলছে। সারা পৃথিবী জুড়ে চিকিৎসকরা বিশেষ করে জটিল রোগীকে চিকিৎসার জন্য এটি ব্যবহার করে আসছেন। মুমূর্ষু রোগীদেরকে বাঁচানোর জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়। এটি আজকেও যদিও যুক্তরাজ্যে বলা হয়েছে যে লাইফ সেভিং ড্রাগ হিসাবে এটি ওনারা দেখেছেন, বিশেষ করে করোনা ভাইরাসের ক্ষেত্রে, এবং WHO যথারীতি সেটাকে অ্যাপ্রুভ করেছে লাইফ সেভিং ড্রাগ হিসাবে। আসলে লাইফ সেভিং ড্রাগ হিসাবে ডেক্সামেথাসোন অনেক আগে থেকেই অ্যাপ্রুভ, এটি নতুন করে অ্যাপ্রুভ করার কিছু নেই। কিন্তু কথাটা হলো যে এই ডেক্সামেথাসোন তো এমনকি আরো অনেক মানে এই স্টেরয়েড জাতীয় ঔষধ কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোভিড হোক, নন কোভিড হোক, অন্য কোনো কারণেই ব্যবহার করা যায় না। কারণ ডেক্সামেথাসোনের প্রচুর সাইড এফেক্ট আছে। এর যদি উপকারিতা থাকে 50টি, তাহলে অপকারিতা আছে 100টি। সুতরাং এমন একটি ঔষধ কোনো কারণেই ব্যবহার করা যায় না। তাছাড়া ডেক্সামেথাসোন কোনো অবস্থাতেই কোভিড এর জন্য কোনো স্পেসিফিক ঔষধ নয়, এটি অ্যান্টিভাইরাল ঔষধ নয়। মনে রাখতে হবে ডেক্সামেথাসোন যদি প্রথম দিকে COVID-19 আক্রান্ত ব্যক্তিকে দেন, তাহলে সেটি কিন্তু উপরন্ত বাইরে নিয়ে হয়ে যেতে পারে। শব্দ বিভ্রাট হচ্ছে, যদি ভুল না করে থাকি। ডক্টর শহীদুল্লাহ শিকদার, আসবো আপনার কাছে। জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, আমি ডক্টর শহীদুল্লাহ শিকদারকে অনুরোধ করবো, আমরা চেষ্টা করছি আপনার সাথে আরও একবার সংযোগ স্থাপন করার জন্য, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, আমরা করোনার যে অতিক্রমকাল করেছি, 100 দিন অতিক্রম করেছি এবং সর্বশেষ 24 ঘন্টায় একই দিনে 4000 অতিক্রম করলো আক্রান্তের সংখ্যা। আগামীকাল নাগাদ এরকম সংখ্যা প্রকাশ করা যায় হয়তো যে 1 লাখ ছাড়িয়ে যাবে। ঠিক এই মুহূর্তে রেড জোন কিভাবে হবে, কি কি পদক্ষেপ নিলে সুবিধা হয়, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আমি শুনতে পাচ্ছেন আপনি?
আপনি যেটি বলেছেন যে আগামীকাল হয়তো 1 লক্ষ আমরা ছাড়িয়ে যাব, এটি একটি ইতিবাচক দিক হিসেবে মনে করি অর্থে যে আমরা এখন ডেটাগুলি পাচ্ছি। আগে যেটি ছিল মানে আমাদের পরীক্ষার সেন্টারের সংখ্যা কম ছিল, যার ফলে প্রতিনিয়ত আমরা পরীক্ষা কম করছিলাম। এখন পরীক্ষার নাম্বারটা বেড়েছে, সেই দিক থেকে এটি ইতিবাচক যে আমরা অনেকগুলি জায়গায় পরীক্ষা করছি, সংক্রমণের সংখ্যা পাচ্ছি। এটি পরবর্তী ব্যবস্থাপনার জন্য খুবই ইতিবাচক। কাজেই যত পরীক্ষার সংখ্যা বাড়ানো যাবে আমরা এই জনাব মঞ্জুরুল আহসান শুনতে পাচ্ছেন না? পাওয়া যাচ্ছে এবং পরিবর্তী আমরা বেশি পাচ্ছি অবস্থানের জন্য। আমরা মঞ্জুরুল আহসানকে বোধহয় হারিয়েছি। মুন্সি ফয়েজ আহমদ, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি। জনাব ফয়েজ আহমদ শুনতে পাচ্ছেন আশা করি আমার কথা। আমি আপনার কাছে লাদাখ সীমান্তে যে উত্তেজনা সেই বিষয়ে আসতে চাই, তবে করোনা নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছি একটু আপনার মতামত জানতে চাই যে একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা করোনা মোকাবেলায় কেমন করছি? জনাব ফয়েজ আহমদ, আমাদের সাথে 3 জন বিজ্ঞ অতিথি রয়েছেন। আমার কথা কেউ শুনতে পাচ্ছেন কিনা? আমি শুনতে পাচ্ছি। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আপনি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনি যে বক্তব্য দিচ্ছেন আমরা তো সংযোগটা হারিয়েছিলাম। জি, আপনার উত্তরটা নিতে চাই। অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আমরা আসলে সংযোগ স্থাপন করতে একটু সমস্যা বোধ করছি, প্রযুক্তির কারণে হয়তো বা ইন্টারনেটের কানেকশনের কারণে। ডক্টর, আপনারা আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা, আপনারা থাকুন। দর্শক, আমরা একটা বিরতি নিয়ে আসছি, আমরা আলোচনা করতে চাই এবং নিশ্চয়ই 1 ঘন্টার আয়োজন থাকবেন, আমাদের সাথে থাকবেন, আলোচনা চালিয়ে যাব সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে। সিএসআর মুক্তবাক দেখছেন আপনারা। একটা বিরতি থেকে ফেরত আসছি। স্বাগত জানাচ্ছি। সিএসআর মুক্তবাক দেখছেন, রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছে। বিরতির আগে কথা বলার চেষ্টা করছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে 3 জন বিজ্ঞ অতিথি রয়েছেন। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনার বক্তব্যটা আমরা নিয়ে শেষ করতে পারিনি সংযোগের কারণে, একটু বক্তব্যটা নিয়ে আসতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, ডেক্সামিথাসোন কোনো নতুন ঔষধ নয়, এটি অনেক পুরনো ঔষধ। এটি একটি স্টেরয়েড। এটি এমন জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে বিভিন্ন ক্রাইসিসে মানুষের শরীরে এটি ব্যবহার করা হচ্ছে। এবং মনে রাখতে হবে এটি মূলত একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই স্টেরয়েডটি আপনি যদি আর্লি স্টেজে ভাইরাস বা এরকম ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশনে দেন, তাহলে সেটি ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ফ্লেয়ার আপ করবে, অর্থাৎ বেড়ে যেতে পারে। আর যেটি কথা হলো যে একটা এক্সট্রিম স্টেজে যখন মানুষের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে বা অ্যাকিউট ইনফ্লামেটরি স্টেজ চলে যাচ্ছে, সেই সময় অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে ডেক্সামিথাসোন লাইফ সেভিং ড্রাগ হিসাবে কাজ করছে, ওষুধ হিসেবে কাজ করছে, কোনো সন্দেহ নেই। এটি কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই অনেক জায়গাতে চালু হচ্ছে, ডব্লিউএইচও কে স্বীকার করার পূর্বে থেকেই। কারণ এটি অ্যান্টি ইনফ্লামেটরি ক্যারেক্টারটা এটি চিকিৎসকরা আগে থেকেই জানে। সুতরাং এটি কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল বা কোভিড-19 এর ঔষধ নয়, এটি মনে রাখতে হবে। কাজেই এটি নিয়ে যদি আমরা আগে থেকে সংগ্রহ করে রাখি এবং সেটির যদি মানে প্রেসক্রিপশন ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করি, তাহলে হিতে বিপরীত হবে, অনেক রোগীর মারাত্মক রকমের ক্ষতি হয়ে যাবে। এই মারাত্মক রকমের ক্ষতির কোনো অবস্থাতেই এটা মেনে নেওয়া যায় না। সুতরাং কোনো প্রেসক্রিপশন ছাড়া কেউ যেন ডেক্সামিথাসোন কোথাও বিক্রি না করে। কোনো মানুষের হাতে যদি থেকেও থাকে, তিনি যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেক্সামিথাসোন ব্যবহার না করেন। এতে কিন্তু রোগীর উপকারের চাইতে ক্ষতিই বেশি হবে। সুতরাং এই বিষয়টিতে আমাদেরকে অতি উৎসাহী হয়ে মানে নিজে নিজেই চিকিৎসা করার মতো এই যে বাংলাদেশের মানুষের হুজুগ, এই হুজুগ থেকে আমাদেরকে থেমে যেতে হবে। মনে রাখতে হবে যে এই ওষুধটা কখন ব্যবহার করবেন, কোন ক্রাইসিসে ব্যবহার করবেন, এটা আর্লি স্টেজে করবেন না মিড স্টেজে করবেন না লেট স্টেজে করবেন, এটি একটি কথা হচ্ছে মানে সাইটোকাইন,
স্টর্ম বলে একটি শব্দ আছে যেটি খুব ইনফ্লামেটরি অ্যাকশন বডি নিজে থেকে তৈরি করে, তখন সেই ক্রাইসিসটা মিট আপ করার জন্য ডেক্সামেথাসন বা অন্য কোনো স্টেরয়েড দিয়ে মিট আপ করেন চিকিৎসকরা। সেই জায়গাতে সত্যি সত্যি কাজ করে এটি অ্যাবসলিউটলি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে এবং সম্ভবত সেটি হাসপাতাল ম্যানেজমেন্টের মাধ্যমে দেওয়াটাই ভালো, বাসায় থেকে চিকিৎসাটা না করাই ভালো। কাজেই আমরা কোনো অবস্থাতে এরকম ইরিলিভেন্ট কোনো ঔষধ নিতে পারি না। আরো কথা আছে, সেটি হলো যে আপনি মনে রাখতে হবে যে অধিকাংশ মানুষের কিন্তু মিনিমাম 80% মানুষের স্টেরয়েড লাগবে না এবং দেওয়া উচিতও না। এই যদি আমরা কোভিড-19-কে ঢালাওভাবে স্টেরয়েড দেই, তাহলে যেই রোগীগুলো অ্যাসিম্পটোমেটিক অবস্থাতে অথবা সামান্য মাইল্ড সিমটম বা উপসর্গ নিয়ে ভালো হয়ে যেতেন 7 দিনে বা 10 দিনে, সেই রোগীটি কিন্তু ভালো না হয়ে বরং তার ক্ষতিকারক উপসর্গ বেশি দেখা যাবে, অর্থাৎ সিভিয়ারিটিটা বেড়ে যেতে পারে। সুতরাং এই ধরনের কোনো ঔষধ, এটি ডেক্সামেথাসন হোক বা অন্য কোনো ঔষধ, চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা মোটেই ঠিক হবে না, বিশেষ করে কোভিড-19 পেশেন্টের ক্ষেত্রে। কারণ এটি এত আনপ্রেডিক্টেবল প্যাথোলজি শো করে। একটা মানে আগে মনে করা হতো যে এজেড পার্সনরা খুব খারাপ রোগী, যাদের কোমরবিডিটি আছে, অর্থাৎ হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে বা পূর্বের থেকে লাংস ডিজিজ আছে, তারা খুব খারাপ রোগী। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক ইডিওসিনটিসি দেখা যাচ্ছে ইয়াং পেশেন্টরা, 30 বছর বা 20 বছরের 25 বছরের পেশেন্টরা কিন্তু খুবই ক্রাইসিসে পড়ে হঠাৎ করে শ্বাসকষ্টের মাধ্যমে তিনি মারা যাচ্ছেন। সুতরাং কোন ওষুধটি আপনি ব্যবহার করবেন, এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা ব্যবহার করা উচিত না। যেটি মিডিয়াতে আসছে, এটি টিভি মিডিয়া হোক বা এটি প্রিন্ট মিডিয়া হোক বা অন্য কোনো মানুষের কাছ থেকে আমরা শুনে থাকি, সেই ওষুধগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া আমরা ব্যবহার করলে যে কোভিড-19 থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা ব্যবহার করব, সেখানে সেটি এতে বিপরীত হয়ে মৃত্যুর একটি কারণ হতে পারে ইরিলিভেন্ট ঔষধ ব্যবহার করা। সুতরাং এটি কখনো করা যাবে না। ডক্টর শহীদুল্লাহ, অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। দর্শকদের একটু জানিয়ে রাখি, ডেক্সামেথাসন যেটা কিনতে ফার্মেসিতে লাইন পড়ে গেছে, ডক্টর শহীদুল্লাহ বারণ করলেন এবং বারবার মনে করিয়ে দিলেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ মোটেও কেনা ঠিক হবে না এবং এটার যথেষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এমনটি ডক্টর শহীদুল্লাহ বলছিলেন। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার সাথে যে বক্তব্যে ছিলাম, যে আলোচনায় ছিলাম, সেই বক্তব্যটা একটু নিয়ে আসতে চাই। সার্বিকভাবে লকডাউন এবং সমন্বয়হীনতা, কিভাবে লকডাউনগুলো কার্যকর করা যায়, আর সার্বিকভাবে বাংলাদেশ কেমন করছে করোনা মোকাবেলায়? আমি ধন্যবাদ। আগে সংযুক্ত বিচ্ছিন্ন হলো। আমি একটু ডক্টর শহীদুল্লাহ যে কথাটি বললেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। এই ক্ষেত্রে আমি মিডিয়ার মানুষ, প্রায় গত 3.5 দশক ধরে সাংবাদিকতা করি। আমাদের কি টেলিভিশন কি পত্রিকাতে স্বাস্থ্য পাতা সবসময় ছিল, ডাক্তাররা সেখানে লেখালেখি করতেন, কিন্তু কোনো ডাক্তার মিডিয়াতে প্রেসক্রিপশন দিয়েছেন, কোনো ডাক্তার এই কথা বলেছেন যে এই ওষুধটি এই অসুখের জন্য ভালো, এটা আমরা দেখি নাই। কিন্তু এইবার এই করোনা আক্রান্তকাল, সব কোভিড আক্রান্তকালে আমরা দেখছি যে আপনি যে নিউজটির কথা বলেছেন, যে ওষুধটির কথা বললেন, সেটির যেতে আন্তর্জাতিক মিডিয়ার খবর হচ্ছে যে ব্রিটেনে এই ওষুধটি প্রয়োগ করে কিছু ফল পাওয়া গেছে। আর বাংলাদেশের মিডিয়ার পত্রিকার হেডলাইন হলো অবশেষে আবিষ্কার হলো করোনার ওষুধ। আমাদের টেলিভিশনগুলিতে যে টকশোগুলি হয়, স্বাস্থ্য টকশোতে আমি দেখতে পাচ্ছি 1-2টি কথা শোনার পরে ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন যে আপনি এটার জন্য এটা খান, এটার জন্য এটা খান। সোশ্যাল মিডিয়া তো ভরেই গেছে সমস্ত ডাক্তারে। কাজে আমি যেটি মনে করি যে আমাদের মিডিয়ার দায়িত্বশীলতাটা মানে গুরুত্বপূর্ণ এখানে, যে একটি ওষুধ প্রয়োগ করা হয়ে কিছু সাফল্য পাওয়া যেতে পারে, কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত কোভিড-19 মোকাবেলার জন্য প্রেসক্রাইবড কোনো ওষুধ পাওয়া যায় নাই। যে আমাদের মিডিয়াকে এখানে দায়িত্বটি পালন করতে হবে খুব সচেতন ভাবে। কারণ আপনি দেখবেন যে আমরা আমাদের মিডিয়াতে এখনো লিখি যে করোনা উপসর্গ নিয়ে 3 জন মারা গেল। আমি ভারতের যদি ওই মিডিয়ার উদাহরণ দেই, তারা কিন্তু এই হেডলাইন দেয় না, তারা বলে যে জ্বর কাশি নিয়ে ভারতের নয়াদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হাসপাতালে ভর্তি। তারা কিন্তু এই কথা বলেনি যে করোনা উপসর্গ, কারণ করোনার উপসর্গের সঙ্গে আপনার নিউমোনিয়ার মিল আছে, করোনা উপসর্গের সঙ্গে আপনার অন্য অসুখের মিল আছে। কাজে এক মানুষের সর্দি হলেই, জ্বর হলেই সেটা করোনা উপসর্গ কি না, এটি কিন্তু আমরা বলতে পারি না। আমি বললাম যে বাংলাদেশের মিডিয়াতে বলা হচ্ছে করোনা উপসর্গ নিয়ে, কিন্তু আমি ভারতের দিল্লির পত্রিকার উদাহরণ দিচ্ছি। কেজরিওয়াল আগের দিন হেডলাইন দেওয়া হলো যে তার জ্বর এবং সর্দি কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি, পরদিন দেওয়া হলো যে করোনা নেগেটিভ। কাজে আমি মনে করি যে ওষুধ প্রয়োগ এবং স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে মিডিয়ার একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এক, দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে লকডাউন, এটি আমি মনে করি যে খুব দুঃখজনক। আমরা আজকে প্রায় আপনি যেটি বলছেন 1 লক্ষ ছাড়িয়ে যাব হয়তো, আমরা এখন পর্যন্ত সাধারণ ছুটি কি, লকডাউন কি, কোয়ারেন্টাইন কি, এগুলি আমরা ডিফাইন করতে পারলাম না। আজকে আপনার পত্রিকায় একটু আগে আমি আপনার টেলিভিশনে একটু আগে শিরোনামে দেখছি, মানে স্ক্রলে দেখছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে রেড জোন ঘোষণা দায়িত্ব আমার না, এটার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়। কার দায়িত্ব আমি জানি না। আমার দায়িত্বটি হচ্ছে যে আপনি যদি রেড জোন বলেন তাহলে পরিষ্কার এরকম ভাবে বলেন। আজকে গত 7 দিন ধরে কিন্তু রেড জোনের তালিকা দেখলাম, পরের দিন বলা হচ্ছে রেড জোন মানে পুরো এরিয়া না, রেড জোন মানে যে এলাকাটা। মঞ্জুরুল হাসান বুলবুল আমাদের সাথে রয়েছেন, আশা করি কথা শুনতে পাচ্ছেন মঞ্জু ভাই। মঞ্জুরুল হাসান বুলবুল, আমরা আরো একবার চেষ্টা করবো। আমি জনাব মুন্সি ফয়েজ আহমদ আপনার কাছে আসতে চাই, বিশেষ করে দর্শকদের যেটা বলেছিলাম লাদাখ সীমান্তে আপনারা জানেন যে ভারত চীনের মধ্যে যে একটা উত্তেজনা বরাজ করেছে, একটু প্রতিবেদনটি দেখিয়ে আসতে চাই, তারপর আলোচনায় যাচ্ছি। মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে আসবো, একটু প্রতিবেদনটা শুনতে চাই। ৪৫ বছরের মধ্যেই প্রথম লাদাখের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে ২০ ভারতীয় সৈন্যের প্রাণহানি। ভারতের সেনা সূত্রের দাবি এক কমান্ডার সহ চীনের ৪৫ সেনার মৃত্যু হয়েছে। অবশ্য সংঘর্ষের পরদিন একই এলাকায় এমন সামরিক মহড়া করেছে চীন। প্রাণ হারানো ভারতীয় সেনাদের পরিবারের সদস্যরা ক্ষোভ জানিয়েছেন। যারা আমার সন্তানকে হত্যা করেছে, সরকারের প্রতি আহ্বান, এর কড়া জবাব দেবেন। লাদাখ সীমান্তে হামলায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। বিক্ষোভ হয়েছে জম্মু সহ বিভিন্ন শহরে। চায়না নে হিন্দুস্তান কি জমিন ছিনি হে। প্রধানমন্ত্রী, পুরো দেশ আপনার সঙ্গে আছে। অবশ্যই এই হামলার পাল্টা প্রতিক্রিয়া চায় দেশবাসী। আপ কাহা ছুপ গয়ে হ্যাঁ। হামলার একদিন পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন মোদি। দেশবাসী গর্ব করে বলতে পারেন, আমাদের বীরেরা মারতে মারতে প্রাণ বিলিয়ে দিয়েছেন। দেশের অখণ্ডতা সবার উপরে। ভারত শান্তি চায়, কিন্তু কেউ প্ররোচনা দিলে উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। গালওয়ানের সংঘর্ষে গুরুতর আহত 17 সেনাকে প্রতিকূল আবহাওয়া ও উচ্চতাজনিত কারণে সময়মতো উদ্ধার করে চিকিৎসা করানো সম্ভব হয়নি, ফলে তাদের মৃত্যু হয়। শুধু লাদাখ নয়, গালওয়ানের ঘটনার জেরে সিকিম ও অরুণাচল প্রদেশের সীমান্তেও যে কোনো সময় উত্তেজনা ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে এ মাসের শুরুতেই বৈঠক করে চীন ভারত। পারস্পরিক সমঝোতাও হয়, তবে নিয়ম ভেঙে ভারতের উস্কানিমূলক হামলা পরিস্থিতি খারাপ করবে। ভারত চীন দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। লাদাখ সীমান্তের প্রতিবেদন দেখে আসার চেষ্টা করলাম যে সাময়িক উত্তেজনা আমরা দেখছি। মুন্সি ফয়েজ আহমদ আপনার কাছে আসবো, একটু প্রতিক্রিয়া নিতে চাই। এই যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে করোনাকালে আমরা দেখেছি বর্ণবাদ নিয়ে যেমন আমেরিকা একটা অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি, অনাকাঙ্ক্ষিত তো অবশ্যই, তাতে করে সারা বিশ্বে এই যে এক এক দেশের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক বলি, বা সেই সাথে আমাদের দেশের সাথেও বন্ধু প্রতিম দুই দেশই, তাতে করে সার্বিকভাবে একটু আপনার প্রতিক্রিয়া নিয়ে আসতে চাই এই বিষয়টা নিয়ে। এটা একটা, যেভাবে আপনি বললেন যে অবাঞ্ছিত পরিস্থিতি, আমরা কেউই চাই না যে আমাদের প্রতিবেশী দুই দেশের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হোক এই ধরনের। তবে যা হচ্ছে এটা তো আমরা ইতিহাস আছে, এটা মাঝে মাঝেই তাদের ওখানে উত্তেজনার সৃষ্টি হয়। 1962 সালের যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে মাঝে মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তবে এই রকমের পরিস্থিতি আগে হয় নাই যে এতগুলো লোক দুই পক্ষেই মারা গেছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টে যে দুই পক্ষেই লোকজন হতাহত হয়েছে, ভারতের 20 জন মারা গেছে। তো এগুলো আমরা কেউই চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক। দুই দেশই, চীন এবং ভারত দুটোই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো বন্ধু। আমরা চাই যে তাদের সম্পর্ক শান্তিপূর্ণ হোক, তাদের যেসব সমস্যা আছে তারা সেগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে নিক। আমরা যেটুকু জানতে পারছি যে এই ঘটনার পরও দুই পক্ষই আলোচনার মাধ্যমে দুটো পর্যায়ে, একটা হলো কূটনৈতিক পর্যায়ে এবং আরেকটা
সেনাবাহিনীর যারা সামনাসামনি আছেন তারা এবং সিনিয়র জেনারেলদের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের তারা চেষ্টা করছেন, ডিএসক্যালেশনের কথা বলছেন তারা। অ্যাকচুয়ালি 6 জুনে কিন্তু একবার ডিএসক্যালেশনের তারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তারপরে আবার এরকম একটা ঘটনা ঘটতে তারা হয়তো দুই পক্ষ কেউই ভাবেনি, কিন্তু এটা ঘটেছে। আমরা আশা করি যে তাদের যে স্থায়ী ওয়ার্কিং গ্রুপ আছে, দুই পক্ষের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, তারা মিলে এই জিনিসগুলো সমাধান করতে পারবে, আপাতত উত্তেজনা নিরসন করবে এবং যাতে এটা আর বৃদ্ধি না পায় এবং আস্তে আস্তে উত্তেজনা কমে আসে সেটা চেষ্টা করবে। আর সাথে সাথে দুই পক্ষই একটা স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের আশা। আর আমরা দুই পক্ষ যখন সম্পর্ক ভালো হবে, তাদের মধ্যে যখন সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে, আমাদের পক্ষে দুই পক্ষের যে বিভিন্ন রকমের উন্নয়ন তারা করছে সেগুলো সুবিধা গ্রহণ করবে আমাদের জন্য আরো সহজ হবে নিশ্চিতভাবে। কিন্তু জনাব ফয়েজ আহমদ, এই যে উত্তেজনা প্রশমন বা এই যে সমাধানের পথে এগোনোর কথা বলছিলেন, সেটা কতটুকু মসৃণ হবে বলে আপনি মনে করেন? কেননা আমরা দেখেছি যে এরই মধ্যে ওই এলাকায় সামরিক মহড়া করেছে বেইজিং, আবার ওদিকে দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের, তিনি যেমন একটা হুঁশিয়ারি দিয়েছেন যে সেনারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। জনাব ফয়েজ আহমদ, একটু ছোট করে একটু বলবেন যে কতটুকু মসৃণ হতে পারে এই সমস্যা সমাধানের পথ? এখানে যেখানে তারা দুই পক্ষ সামনাসামনি মুখোমুখি আছে, সেখানে এই উত্তেজনা বৃদ্ধি করে কোনো পক্ষেরই কোনো লাভ নেই। দুই পক্ষই সেটা খুব ভালো বোঝে, যার জন্য এই 62 সাল থেকে এই প্রথমবারের মতন এই ধরনের এত বড় একটা ঘটনা ঘটলো। এই যে তারা যে এতদিন ধৈর্য ধরে উত্তেজনা, বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেগুলো প্রশমন করেছে, এটা থেকে প্রমাণ হয় যে তাদের পক্ষে সম্ভব। দুই পক্ষই যদি যথেষ্ট সচেষ্ট হয় তাহলে সম্ভব, এবং দুই পক্ষই জানে, দুই পক্ষই বোঝে যে এখানে বড় রকমের কোনো সংঘর্ষ হলে দুই পক্ষেরই মানে কারোর জন্যই কোনো মঙ্গল নেই। সুতরাং তারা খুব বিশেষভাবে চেষ্টা করবে কিভাবে এটা উত্তেজনা প্রশমন করা যায়। কিন্তু অন্যান্য যেসব কথা আপনি বললেন যে প্রধানমন্ত্রী মোদী কি বলছেন, চীনা পক্ষ কি বলছে, সেগুলো কিছুটা হলো যে দুই পক্ষেরই এখন একটা ঘটনা ঘটেছে, তাদের ফেস সেভিং এর একটা ব্যাপার থাকে, কিছু বলতে হয়। কিন্তু আমি যেটুকু বুঝি, আমি মনে করি যে দুই পক্ষ খুবই সিরিয়াসলি এই উত্তেজনা প্রশমনের জন্য চেষ্টা করবে এবং আমি মনে করি তারা সফল হবে। এটা সহজ হবে না, কিন্তু তারা সফল হবে, কারণ দুই পক্ষই বোঝে যে এই উত্তেজনা প্রশমন ছাড়া কোনো উপায় নেই। আসবো আপনার কাছে। মনজুরুল হাসান বুলবুল, কি যোগ করবেন এই ইয়ের সাথে, বিষয়টির সাথে? দেখেন, আমি নিশ্চিত যে যুদ্ধ হবে না, এটি হলো আমি নিশ্চিত। আরেকটি যেটি আপনি বললেন যে নরেন্দ্র মোদী ভারতীয় টেলিভিশন বক্তৃতা দিয়েছেন, 19 তারিখে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। আপনি বোধহয় সবশেষ খবর জানবেন যে ইতিমধ্যেই রাশিয়া মধ্যস্থতে এগিয়ে এসছেন এবং আমি 22 জুন তিন পক্ষের একটা মিটিং হবে। আপনি ডিপ্লোমেসিতে একটি কথা আছে, একটা ইন্টারনাল ডিপ্লোমেসি, একটা এক্সটার্নাল ডিপ্লোমেসি। এখন চীন এবং ভারতকে ইন্টারনাল ডিপ্লোমেসিতে তার জনগণকে অনেক কথা বলতে হবে, এবং মোদী যেটি বলেছেন যে আমার উপর আক্রমণ হয়েছে, আমরা জবাব দিব, আমরা সব কিছু পারবো, এটা তাকে অভ্যন্তরীণ ভাবে এটা তাকে বলতে হবে। কিন্তু এক্সটার্নাল ডিপ্লোমেসিতে মোদী সাহেব খুব ভালো জানেন, বা চীনও ভালো জানে, যে এই যুদ্ধে কারো মানে জয়ী হওয়ার সম্ভাবনা নাই। কারণ দুই পক্ষের শক্তির যে অবস্থা আমরা প্রত্যক্ষ করি, সেই শক্তি পরিষ্কার করে বলে যে এই যুদ্ধ হলে দুই পক্ষকে ধ্বংস করে দিতে পারে। কাজে আমার যেটি ধারণা, এবং আপনি যুদ্ধটি হয়েছে সীমান্তে কিন্তু একটি গুলিও হয় নাই, এটি সব একদম আদিকালের যুদ্ধ হয়েছে, হাতাহাতি, পাথর, মারামারি, এর মধ্য দিয়েই এতগুলি মানে হতাহতের ঘটনা ঘটেছে, কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। দুই পক্ষের হাতেই এত বেশি হালকা এবং ভারী অস্ত্র সেই সীমান্তে আছে, লাদাখ সীমান্তে আছে। যদি গোলাগুলি শুরু হতো তাহলে এই পরিমাণ আরো ভয়াবহ হতে পারত। কাজে দুই পক্ষই আমার ধারণা প্রাথমিকভাবে উত্তেজনার একটা পর্যায়ে ঘটনা ঘটে গেছে, তারা বুঝতে পারেন। ইন্টারনালি চায়না এবং ভারত তাদের জনগণকে বোঝানোর জন্য অনেক কথা বলছেন, কিন্তু এক্সটার্নালি তারা খুব ভালো বোঝেন যে এটি সম্ভব না, যুদ্ধ করার মধ্য দিয়ে জয়ী সম্ভব না। আর এটি পৃথিবীর সম্ভবত সবচেয়ে বড় সীমান্ত, ডিসপিউটেড সীমান্তের, সেই 47-48 সাল থেকে যে ডিসপিউটটা আছে, এই ডিসপিউটটা এখন পর্যন্ত শেষ হয়নি, এবং এর মধ্যে দিয়ে দুই পক্ষ সহ অবস্থান করছে। এই পক্ষ এই পাশে রাস্তা তৈরি করছে, বিমান ঘাঁটি তৈরি করছে, সেনাবাহিনী নামাচ্ছে, ওই পক্ষ ওই পাশে সেনাবাহিনী নামাচ্ছে, এর মধ্যে দিয়ে তারা চলে আসছে। এটা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যেই
এই সীমান্ত নিয়ে একটা সমাধান হয়ে যাবে এরকম না। তবে এই কোভিডের সময় আপনি যেটি বলেছেন, ভারত আসলে আন্তর্জাতিকভাবেও একটা সমস্যার মধ্যে আছে। আপনি জানেন সবশেষ নেপালের পার্লামেন্টে তারা একটা নতুন ম্যাপ অনুমোদন করেছে, যে ম্যাপের মধ্য দিয়ে ভারতের একটি অংশকে তাদের দখলে নিয়ে গেছে। এটিও অনেকে মনে করতে পারে যে নেপাল একটি ছোট্ট দেশ, ভারত ইচ্ছে করলে এটা যুদ্ধ করে নিয়ে নিতে পারে, কিন্তু আজকের পৃথিবীতে যুদ্ধ সমাধান নয়। ও সেই ক্ষেত্রে যে প্রশ্নটি বড় করে এসছে, বাংলাদেশের অবস্থান কি হবে? বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আপনার খেয়াল থাকবার কথা যে যখন ভারত পাকিস্তান সীমান্তের মধ্যে উত্তেজনা হয়েছিল, গোলাগুলি হয়েছিল, হতাহত হয়েছিল, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বলেছিলেন, যুদ্ধ কোনো সমাধান বলে আমরা মনে করি না। আমরা মনে করি প্রতিবেশী দেশের সমস্যাগুলিকে আন্তরিকভাবে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। আর বাংলাদেশের জন্য আমরা দুই বন্ধুকেই চাই না আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে, আর্থিক সহায়তার দিক থেকে খুব বড় বন্ধু, কাজেই আমরা তাদের কাছ থেকে উন্নয়ন সহযোগী এবং আর্থিক সহায়তা চাই। ভারত রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে আমাদের বড় বন্ধু, আমরা ভারতকেও চাই। যে আমাদের দুই বন্ধুর মধ্যে এই অবনতিশীল যে সব সম্পর্ক, সেখানে আমাদের অবস্থান হচ্ছে আমরা চাই যে তার আলোচনার মাধ্যমে সমাধান করুক। আমার ধারণা 19 তারিখের সর্বদলীয় বৈঠকে ভারতে কিছুটা উত্তেজনা দেখা দিবে, কারণ রাজনীতিতে হয়। আমার ধারণা ব্যক্তি 22 তারিখে যখন রাশিয়ার মধ্যস্থতায় যে তৃতীয় 3 পক্ষের বৈঠকটি হবে, রাশিয়া, ভারত এবং চায়না, তার মধ্য দিয়ে এটা একটা আপাতত উত্তেজনা প্রশমিত হবে। পরে যেটা মুন্সি ফয়েজ বললেন, আস্তে আস্তে হয়তো আমরা ধারাবাহিকভাবে বড় শান্তির দিকে এগিয়ে যেতে পারবো। সেই সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তিনি চ্যানেল 24-এর সাথে ফোনালাপে একটা তথ্য জানিয়েছেন যে সৃষ্ট সংকট তার শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একটু যোগ করে নিলাম দর্শকদের সুবিধার্থে, জানার সুবিধার্থে। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সিএসআর এর মুক্তবাক দেখছেন আপনারা। আরেকটা ছোট বিরতির সময় হয়েছে, একটু পর ফিরবো, আমাদের সাথেই থাকেন। স্বাগত জানাচ্ছি, সিএসআর এর মুক্তবাক দেখছেন। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনায় ছিলাম। জনাব মুন্সি ফয়েজ আহমদ, বিরতির আগেও কথা হচ্ছিল আপনার সাথে, বিশেষ করে লাদাখ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, একটু জানাবেন যে এরকম যখন পরিস্থিতিতে আমরা দেখছি যে করোনার সময় বিভিন্ন দেশের মধ্যে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে, যেখানে সরাসরি সংঘর্ষেই জড়িয়ে পড়ল চীন ভারত লাদাখ সীমান্তে, বাংলাদেশের জন্য বন্ধু প্রতিম দেশ দুটোই, একটু জানাবেন যে এই রকম উত্তেজনা যে তৈরি হলো তাতে করে বাংলাদেশের উপরে কিরকম প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? এমনি সরাসরি সেরকম কোনো প্রভাব পড়বে বাংলাদেশের উপর এটা মনে করি না। বাংলাদেশের দুই দেশের সাথে সম্পর্কই হচ্ছে অটোনোমাস সম্পর্ক। আমরা সরাসরি তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখি আলাদা আলাদা ভাবে, স্বাধীনভাবে, সুতরাং সেরকম সমস্যা হবে না। কিন্তু দুই দেশ যখন উত্তেজনার মধ্যে থাকবে তখন তাদের পক্ষে আমাদের দিকে খেয়াল কম হয়ে যেতে পারে, সেটা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা আশা করব যে এই উত্তেজনা প্রশমিত হোক। আর তার চেয়ে বড় কথা, এমনি যে কোনো সময়ই আমরা চাইবো সেটা। আর এই করোনার সময়, এখন যে সময় সব দেশের উচিত একে অপরের সাথে মিলেমিশে কাজ করা, কারণ এটা একটা এমন জিনিস যেটা সম্বন্ধে আগের থেকে কারো ধারণা ছিল না। চীন সবচেয়ে বেশি অভিজ্ঞ বলা যায় এখানে, যেহেতু ওখানে শুরু হয়েছে, ওখানে আবার দ্বিতীয়বারের মতনও আসছে। আমরা দেখতে পাচ্ছি চীন কিভাবে মোকাবিলা করে, এবং এ পর্যন্ত আমরা দেখেছি তারা ভালো মোকাবিলা করেছে তুলনামূলকভাবে। সুতরাং সেটা দেখা আমাদের সবার জন্য প্রয়োজন। আর তাছাড়া চীনের কাছ থেকে শেখা, এবং অন্যান্য সব দেশই কিছু কিছু তাদের কাছে জ্ঞান আছে যেটা অন্যের কাছে নেই। সুতরাং এখন সবারই একে অপরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময়, এখন একজনের সাথে একজনের ঝগড়া করার সময় না। দেশ এই ঝগড়া এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমাদের কাছে মোটেই ভালো লাগে না। আমরা মনে করি যে সবাই মিলেমিশে আমরা এই করোনাকে মোকাবিলা করি, এবং আমাদের যাদের দক্ষতা কম, অভিজ্ঞতা কম, অন্যরা আমাদেরকে এই ক্ষেত্রে বেশি সাহায্য করবে, এটাই আমরা আশা করি। যেমন চীনের থেকে ইতিমধ্যেই কিনা এক্সপার্টরা, ডাক্তাররা এসেছেন, তারা কি করছেন সেটা কিন্তু আমরা এখনো কিছু জানি না, কিন্তু আশা করবো যে তাদের আশাতে আমাদের কাজে অনেক সাহায্য হবে। এবং খালি তাই না, তারা আরো যা যা তাদের দেশে করছে সেখান থেকে আমরা কি শিখতে পারি সেটাও আমাদের চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা সংক্ষেপে উত্তর নেওয়ার চেষ্টা করছি, সময় স্বল্পতা রয়েছে। মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার কাছে আসবো, কি যোগ করবেন? বলতে চাই একটা কথা, জি বলুন। এটা হচ্ছে যে এই যে এখন যে চীনে আবার দ্বিতীয়বারের মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু বিভিন্ন ভাবে ধারণা করা হচ্ছে যে আবার বাইরে থেকে ফেরত আসছে অন্যান্য অর্গানিজমের, মাছের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে। আমাদের খুব খেয়াল করে দেখতে হবে যে ঘটনাটা আসলে কি ঘটেছে,
চীনের কাছ থেকে জানা, এবং চীন এখন আবার নতুন করে কিভাবে মোকাবেলা করে সেটাও দেখার বিষয়, দেখার দরকার। মঞ্জুরুল হাসান বুলবুল, কি যোগ করবেন? না, আমার যোগ করার যেটি হলো যে এই যুদ্ধটি তো একটা মানে অভিজ্ঞতাহীন যুদ্ধ। যুদ্ধের শুরুর দিকে আমাদের প্রস্তুতির অভাব ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ফ্রন্টলাইনের যারা ডাক্তার, তাদের জন্য আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারিনি শুরুর দিকে। এখন আমার দিক থেকে মনে হয় যে রিসোর্সের দিক থেকে অনেকটা আমরা এগিয়ে গেছি, অভিজ্ঞতাও কিছুটা হয়েছে, কিন্তু কার্যক্রম ব্যবস্থাপনার জায়গাটাতে আমাদের সমন্বয়হীনতা আছে। আমরা একদিকে দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিকতার কথা বলছেন, একদিকে দেখছি যে আমাদের টেকনিক্যাল কমিটি তারা তাদের পরামর্শ দিচ্ছেন। টেকনিক্যাল কমিটি যে কথা বলছেন, আবার টেকনিক্যাল কমিটির সদস্য বাইরে মিডিয়ার সঙ্গে অন্য কথা বলছেন। টেকনিক্যাল কমিটির সদস্য একদিকে যে কথা বলছেন সাধারণভাবে মিডিয়ার সঙ্গে, মিটিং এর মধ্যে দেখছি যে আবার মিডিয়ার সাক্ষাৎকারে অন্য কথা বলছেন। তাতে মনে হয় যে একটা সমন্বয়হীনতা আছে। এবং এই যে লকডাউনের কথা আমরা বলি, এটি শুধুমাত্র একপক্ষীয় হবে না। আমরা শুনছি যে প্রযুক্তির মাধ্যমে আমরা ম্যাপিং করে ফেলেছি, আমরা শুনছি যে প্রযুক্তি মন্ত্রণালয় চমৎকার একটা ম্যাপ আমাদের তৈরি করে দিয়েছে, কিন্তু সেটি কে কার্যকর করবে? এখন স্থানীয় সরকার বলছে যে এটি ঘোষণা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়, আবার সিটি কর্পোরেশনের মেয়ররা বলছে। একটা সমন্বয়হীনতার চিত্র দিকে আমরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা না দিলে তাদের শাস্তি হবে। হাইকোর্ট বলেছে যে কোনো বাণিজ্যিকভাবে যদি কেউ বাণিজ্যিক কোনো স্বাস্থ্য দপ্তর যদি চিকিৎসা না দেয় তাহলে এটা ফৌজদারি মামলায় আসবে। কিন্তু আমরা কোনো কার্যকর ব্যবস্থা দেখছি না। কোনো হাসপাতালে চিকিৎসা না দেওয়ার পরে রোগীর মৃত্যুর কথা দেখছি, কিন্তু এখন পর্যন্ত ফৌজদারি ভিত্তিতে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হয়েছে যে কোনো হাসপাতাল চিকিৎসা না দিলে পরে তাদের লাইসেন্স বাতিল করা হবে, কোনো কার্যকর ব্যবস্থা দেখছি না। কাজে আমি মনে করি যে এই যুদ্ধটা যেহেতু আমাদের দীর্ঘদিন চালাতে হবে, পারস্পরিক দোষারোপ না করে, আমি সবচেয়ে ভালো বুঝি অন্যরা ভালো বুঝে না, এটি না করে আসলে সমন্বয়টা জোরদার না করলে মানুষের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়। এই হতাশা যাতে না ছড়ায়, এটি আর সবচেয়ে মনে করি। যুদ্ধটা করতে হবে, কিন্তু মানুষ যাতে হতাশ না হয়ে পড়ে যে ব্যবস্থাপনায় নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, এই জায়গাটা যাতে ঠিক থাকে। মঞ্জুরুল হাসান বুলবুল, ধন্যবাদ। আমরা আসলে আজকের যে অভিজ্ঞতা, সংযোগ স্থাপন করা এবং রক্ষা করাটাও একটু বেগ পেতে হচ্ছে আমাদের। আমরা মঞ্জুরুল হাসান বুলবুল, আপনার ভিডিও ফিডটাও আসলে একটু ত্রুটিপূর্ণই পাচ্ছিলাম। একদম শেষ পর্যায়ে চলে গেছি। ডাক্তার শহীদুল্লাহ, আপনার কাছে আসবো পরামর্শের জায়গায়, খুব ছোট করে একদম খুব সংক্ষেপে উত্তর দিতে চেষ্টা করুন। ধন্যবাদ। আসলে যুদ্ধ তো কোনো অবস্থাতেই কাম্য নয়, এখন আরো কাম্য। চীন বা ভারতের যুদ্ধ আমরা দেখতে চাই না। এবং যে কথাটি বলতে চাই যে নতুন করে বেইজিং এ আবার আমরা সংক্রমণের ঘটনা দেখলাম, এবং নিউজিল্যান্ডেও দেখলাম, যেখানে নেগেটিভ হয়ে যাচ্ছে সেখানে আবার নতুন করে আসতেছে। সুতরাং এই বিষয়টি মনে রাখতে হবে যে এটি গ্লোবাল ইস্যু, এটা কোনো ন্যাশনাল ইস্যু নয়। আজকে অভিজ্ঞতা অর্জন করতে হবে চায়নাতে কেন প্রথম শুরু হলো, কেন ইটালিতে বেশি মারা গেল, কেন আমেরিকাতে বেশি মারা গেল, কেন ব্রাজিলে বেশি মারা গেল। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, সংযোগ এবং সংযোগের ত্রুটি ছিল এবং আমরা চেষ্টা করেছি তারপরও আলোচনার সর্বোচ্চটা তুলে আনার জন্য। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সিএসআর মুক্তবাক সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং তিনজন অতিথিকে ধন্যবাদ।